সূর্যমামা মুখ লুকিয়ে আছে। ডিসেম্বরের শুরু, কনকনে শীত নেই, তবে হালকা শীত পড়েছে। সূর্যের আলো নেই, বিধায় শীতটা অনুভব করা যাচ্ছে। বেলা 12টা ছুঁই ছুঁই, তবুও যেন মনে হচ্ছে ভোর 5:30। ছোঁয়ার ঘুম ভেঙে গিয়েছে অনেক আগে। সাদিক ঘুমিয়ে আছে ছোঁয়ার ছোট্ট বুকে, দুই হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে তাকে। স্বামীরূপী প্রেমিকের ঘুম ভেঙে যাবে বিধায় ছোঁয়া একটুও নড়ছে না, তবে তার অস্বস্তি হচ্ছে। খোঁচা খোঁচা দাড়ি এবং সাদির ঘন নিঃশ্বাস তার বুক কাঁপিয়ে তুলছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই ছোঁয়া শুকনো ঢোক গিলে নতুন এক সাদিকে আবিষ্কার করেছে সে। পুরুষ মানুষের দুটো রূপ থাকে, বস্ত্রহীন সাদিকে কল্পনা করতেই বুক কেঁপে ওঠে। সাদির ঘন ঘন নিঃশ্বাস যেন এখনো ছোঁয়ার কানে বাজছে। আকুলতার সেই কণ্ঠস্বর, ফিস ফিস করে বলা কিছু কথা এবং উন্মাদনা, সব মিলিয়ে পাগল সাদিকে দেখেছে ছোঁয়া। জিভ দ্বারা উষ্ণতায় ভিজিয়ে নেয় ছোঁয়া। ছোট্ট হাত জোড়া চলে যায় সাদির মাথায়, ঘন চুলের ভাঁজে হাত চালাতে থাকে। পচা পুরুষ, আপনি অশ্লীল হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? ফিসফিস করে বলে ছোঁয়া। সাদি শুনতে পায় না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। আপনার দেওয়া সব ব্যথা সহ্য করে নিব, যতই অশ্লীল হন মেনে নিব, শুধু আমার হয়ে থাকেন। আপনার পাগলামির সঙ্গে শুধু আমাকেই করিয়েন, তাতেই খুশি আমি। কুদ্দুসকে দ্রুত আনতে হবে। কুদ্দুস চলে আসলে আপনাকে হারানোর ভয় আর না। আমার টিম স্ট্রং থাকবে। ছোঁয়ার এসব ভাবনার মাঝে সাদি নড়ে চড়ে ওঠে। ছোঁয়া চোখ বন্ধ করে নেয়। খুব জানা আছে, এখন চোখ খোলা দেখলেই আবারও দুষ্টুমি শুরু করবে। লোকটার হুটহাট অ্যাটাক সহ্য করতে ছোঁয়া বেশ হিমশিম খেয়ে যায়। সাদি চোখ খুলে দেখে তার প্রেয়সী চোখ পিটপিট করছে, ঘুমের ভান ধরেছে। বেশ বুঝতে পারে সাদি। মুচকি হাসে সাদি, একটু জ্বালানোর ইচ্ছে জাগে মনে। আর তখনই মুঠোফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিটিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ছোঁয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে। বালিশের তলা থেকে ফোনটা বের করে। স্ক্রিনে মিহি নামটা ভেসে ওঠে। সাদি বিড়বিড় করে বলে, মিহি কেন কল করছে? নামটা ছোঁয়ার কানে পৌঁছায়। ছোঁয়া এক লাফে উঠে পড়ে। ছো মেরে সাদির হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দেয়। সাদি গোল গোল চোখে তাকিয়ে থাকে। ওপাশের মানুষের কথা না শুনেই ছোঁয়া বলে ওঠে, সরি, ফোনের মালিক এখন বইয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। এত সকালে কেউ কাউকে কল করে? ম্যানার্স জানেন না? ছেলেদের নাম্বার দেখলেই কল করতে ইচ্ছে করে। চাপকে একদম গাল ফাটিয়ে দিব আমার বরকে কল করলে। ওপাশের মানুষটা কিছু বলতে যায়, ছোঁয়া তাকে থামিয়ে বলে, কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে দিব। আমার বরের সাথে চান্স দিতে এসে লাভ নাই। বাবা হতে চলেছে সে, আপনি ফুফু হতে চলেছেন। ভাগিনার বাবার দিকে নজর দিলে আমার কুদ্দুস আপনার চোখ তুলে দিবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে। এক থালা কথা বলে ছোঁয়া কল কেটে দেয় এবং জোরে জোরে শ্বাস টানতে থাকে। হুমকি দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে সে। সাদি গালে হাত দিয়ে ছোঁয়াকে দেখছিল। 5 ঘন্টাও তো হলো না, এরই মধ্যে প্রেগনেন্ট? তোমার কুদ্দুস তো দেখি রকেটের গতিতে আসছে। খানিকটা মজা করেই বলে সাদি। ছোঁয়া ভেঙচি কাটে, ঢপ মারলাম যাতে আপনার মিহি ভয় পায়। হাসি পেলেও সাদি হাসে না, সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ায়। হুট করে ছোঁয়ার মনে পড়ে, সাধু বলেন তো আমাদের কুদ্দুস কেমন হবে? সাদি হাই তুলে বলে, আধ পাগল মায়ের কুদ্দুস ফুল পাগল হবে। আর কেমন হবে? ছোঁয়া সাদির চুল টেনে দেয়, একদম পাগল হবে না, আমাদের কুদ্দুস হবে কমলা লেবুর রসগোল্লা। কি করে বলবো? সাদি নিজের চুলে হাত বুলাতে বুলাতে মাথা নাড়ায়। আমি ধলা, আপনিও ধলা। আপনি করলা, আমি প্রচুর মিষ্টি। তো তেতো আর মিষ্টি মিলে, ধলা আর ধলা মিলে মোটমাট হয়ে যাবে কমলা কালার হালকা মিষ্টি। আর কমলা লেবুর রসগোল্লা তো অতিরিক্ত মিষ্টি থাকে না, তো আমাদের কুদ্দুস কমলা লেবুর রসগোল্লা হবে। সাদি পরপর কয়েকবার ঢোক গিলে ফস করে শ্বাসও টেনে ফেলে এবং হতাশার নিঃশ্বাসও ফেলে। মনে মনে আফসোসও করে নিজের জন্য। নেহাত আল্লাহ তাকে অসীম ধৈর্যশীল বানিয়েছিল, না হলে পাগল হয়ে এতদিন পাগলা গারদে চলে যেতে হতো।
সেলিম মনে মনে বেশ চটে ছিল এতক্ষণ, কিন্তু এখন যে ভয় পেয়ে আছে। ছোঁয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে হালকা আয়োজন চলছে। গরুর মাংসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর সেলিম সবার আগে উইশ করে মেয়েকে, কিন্তু এই বছর বেয়াদব ছেলে তার মেয়েটাকে নিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে এবং এই যে দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনও ফেরার নাম নেই। চটবে না? মেয়েটা তো তারই। সাদির নামে এক চোট নালিশ দিয়ে ফেলেছে সাজ্জাদের কাছে, আর এক চোট নালিশ দিতে যাবে তখনই হাসি হাসি মুখ নিয়ে রাজিয়া বাড়িতে ঢুকে পড়ে। সেলিম পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে এই মহিলা এখানে কি করছে। এখন সাদি চলে আসলে তাকে শিলপাটায় তুলে পিষে ফেলবে। বুড়ো বয়সে বোধহয় তাকে বউ ছাড়া হতেই হবে। তার ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। ভালো আছো সেলিম? নাজমা তখনই খুন্তি হাতে বেরিয়ে আসে। হাতাকাটা ব্লাউজ এবং ফিনফিনে পাতলা শাড়ি পরুয়া এক মহিলাকে দেখে কপালে ভাঁজ পড়ে নাজমার। কে এই মহিলা? তখনই পেছন থেকে সাদি বলে ওঠে, শ্বশুরমশাই গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে চলে এসেছেন? লুকিয়ে বিয়ে করে ফেললেন তো? গার্লফ্রেন্ড শব্দটাতে রাজিয়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হবার। ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে, ঘেঁষে ঘেঁষে থেকেছে সেলিমের আশেপাশে, কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তা দেয়নি। 23 বছর বয়সেই বিয়ে করে ফেলে নাজমাকে এবং 24 বছর বয়সেই বাবা হয়ে যায়। রাজিয়া চোখের পানি ফেলেছে অনেক। সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত, কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি। বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ড উপাধিটা পেল। রাজিয়া মনে মনে ভেবে ফেলে সেলিমের সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দিবে, দুটো সেলফি তুলে স্টোরিও দেবে। সেলিম শুকনো ঢোক গিলে তাকায় এক পলক নাজমার দিকে, আর এক পলক তাকায় সাদির দিকে। শয়তান ছেলের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেলিম না মানলেও সাদির হাসিটা তার খুব পছন্দ। ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে। ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি উষ্ট জোড়া, সবারই নজর কাড়বে আগে। ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের। নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম। মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে। বজ্জাত ছেলেটার। আব্বা গার্লফ্রেন্ড কেন বলছিস? নাজমার কপালের ভাঁজ চাওড়া হয়েছে। রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই তার। গার্লফ্রেন্ডের রহস্য উন্মোচন করেই তবে তিনি সরবে এখান থেকে। সাদি কিছু বলার আগেই রাজিয়া 2 পা এগিয়ে এসে বলে, আমি সেলিমের গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। খুক খুক করে খেসে ওঠে সেলিম। সাজ্জাদ মুখ টিপে হাসছে। সাদির ঠোঁটের কোণেও হাসি। নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে। সেলিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনিয়ে বলে ওঠে, ও ও ও, আমার জাস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম, ওই আর কি। সাদি ফট করে বলে ওঠে, ছোটবেলার স্মৃতি চারণ করতেই তো ছোট বাবা সেই দিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে রিস্কায় বসে পাশাপাশি লাঞ্চ করতে, তাই না শ্বশুর মশাই? সেলিম কটমট চোখে তাকায় সাদির পানে। সাদি হেসে ফেলে। নাজমা রাজিয়ার দিকে তাকিয়ে বলে, প্রেমিককে নিয়ে বেরিয়ে যান, বিয়ে করতে চাইলে বলিয়েন, আমি নিজে ডিভোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দিব। এই অকর্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নয় বলে রান্নাঘরের দিকে চলে যায়। সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়িতে এবার সাইক্লোন বয়ে যাবে, ভালোই আন্দাজ করতে পেরেছেন তিনি। রাজিয়া বলে ওঠে, সেলিম তুমি? সেলিম 2 হাত জোড় করে বলে ওঠে, এখান থেকে যা বোন তুই, বুড়ো বয়সে বউ ছাড়া করিস না আমায়। রাজিয়া আবারও কিছু বলতে চায়, সেলিম বলতে না দিয়ে যেতে বলে। বেচারা চলে যায়। সেলিম সাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। লম্বায় সেলিম কিছুটা বেটে। সাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায়। রিভেঞ্জ নিলাম। শ্বশুর মশাই আমার পেছনে লাগতে আসলে একদম ডিভোর্স করিয়েই শাশুড়ি মেয়েকে আবার বিয়ে দিয়ে দিব। দেখতে তো এখনও মাশাআল্লাহ, তোমার মতো বুড়োর সাথে মানায় না তাকে। নিশ্চয় শাশুড়ি মাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে। সেলিম এই ছেলেকে কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। সাদি কিছু একটা ভেবে বলে, অবশ্যই সার্টিফিকেট তোমার ছিলই না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তো।
একটা কথা ভেবে দেখো, তুমি 32 বছর বয়সে 2 বাচ্চার বাবা ছিলে, আর আমি বউকে থেমে যাই সাদি। সেলিম চোখ মুখ কুঁচকে ফেলেছে। মনে মনে কয়েকবার নির্লজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে সাদিকে। শ্বশুরমশাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুই বাপ কথা বলিস না, যা তো আমার সামনে থেকে। সাদি ভদ্র ছেলের মতো চুপচাপ চলে যায়। সাজ্জাদ এতক্ষণ দুইজনের ফুসুর ফুসুর শুনতে পায়নি। অবশ্যই কান খাড়া করেছিল, তবে কানে পৌঁছায়নি। সেলিম দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদের পাশে এসে বসে। সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে, সাদি কি বলল? সেলিম জবাব দেয় না। কি করে বলবে? তিনি তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। সাদির দেওয়া লকেটওয়ালা চেন এখনও গলা থেকে খুলেনি ছোঁয়া। অসুস্থতা তার কমেনি, শরীরে ব্যথাগুলো রয়েই গিয়েছে। কেমন ওষুধ খাওয়ালো তাকে যে এখনও ব্যথা কমছে না? নিশ্চয়ই কিপটা সাদি কম দামি ওষুধ এনেছিল। লোকটার কিপটামি আর শেষ হয় না। 12টা বাচ্চা হলে যে কি করবে আল্লাহই জানে। তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না। সিমি ছোঁয়ার পাশে বসে ভাত মাখছে, পরি ছোঁয়ার কোলে বসেছে। আচ্ছা আপি, বর কয়দিন আদর করলে বেবি আসবে? ছোঁয়ার এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় সিমি। ভুরু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। বোনের মুখ দেখে ছোঁয়া ঠিক বুঝতে পারে তার কথার মিনিং তার বোন বুঝতে পারেনি। না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট, তাই তোকে জিজ্ঞেস করলাম। তখনই রুমে ঢুকে পড়ে সাদি। সে ছোঁয়ার কথা শুনেছে। মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদি। ন্যাকামো করার একটা লিমিট থাকা দরকার। বাচ্চা তো আর না। আজকে সাদি ছোঁয়ার বাচ্চা বি ছোটাবে। তুমি কি বড় হবে না ছোঁয়া? সাদি কর্কশ গলায় বলে ওঠে। ছোঁয়া গোমড়া মুখে তাকায় সাদির দিকে। লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে। কম দামি ওষুধ খাওয়ালো। একটা ওষুধের দাম কি কোটি কোটি টাকা? এই কিপটা লোকের সংসার করবে কি করে ছোঁয়া? সারা জীবন অনাহারে মারবে। সিমি উৎসুক করতে থাকে। এখান থেকে বেরোতে পারলেই এখন বাঁচে সে। ছোট বোনকে সে ভালো করেই চিনে। যখন তখন বেফাস কথা বলে ফেলবে, আর সিমি পড়বে লজ্জায়। ছোঁয়া বিছানা থেকে নামে। দাঁড়াতে যেতেও একটু ব্যথা অনুভব করে। ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে। এগিয়ে আসছেন আমি বড় হয়েছে কিনা জানতে? চোখ নেই সাথে, নাকি চোখের মাথা খেয়েছেন? বড় না হলে এই ছোট্ট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে? করলেন ঠিক আছে, তাই বলে কম দামি ওষুধ খাওয়াবেন? টাকা ছিল না আমায় বলতেন। কিপটা বেডা। সাদি চোয়াল শক্ত করে তাকায় ছোঁয়ার মুখ পানে। সিমি উপস্থিত বলে কিছু বলতে পারছে না, না হলে একটা আছাড় মেরে ফুটিয়ে ফেলতো। বেয়াদব মেয়ে একটা। সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দে বেরিয়ে যায়। সাদিকে চুপ থাকতে দেখে ছোঁয়া আবারও বলে ওঠে, কি কম দামি ওষুধ এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন? পচা বেডা। সাদি ফট করে ছোঁয়ার গাল চেপে ধরে, খানিকটা শক্ত করেই ধরে। ছোঁয়া ব্যথা পায়, চোখে পানিও চলে আসে। আমাকে খোঁচানোর সময় মনে থাকে না? ইডিয়েট। মিনিমাম কমন সেন্স নেই। পুঁটি মাছের শরীর নিয়ে আমায় বিয়ে করার সাহস করেছিলে কি করে? ছোঁয়ার নিজের গাল ছাড়ানোর জন্য সাদির হাত টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। চুনোপুঁঠির মতো দুটো হাত দিয়েও সাদির একটা হাত ছাড়াতে সক্ষম হয় না ছোঁয়া। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে ছোঁয়ার। ব্যথার ওষুধ দিইনি তোমায়, পিল দিয়েছিলাম গাধা। নেক্সট টাইম আমার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবো একদম। আগে বড় হবি, কোথায় কি বলতে হয় শিখবি, তারপর আমার কাছে থাকতে আসবি। বলেই সাদি গাল ছেড়ে দেয়। ছোঁয়া নিজের গালে হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে। সাদি ভুরু কুচকে তাকায়। এখন নতুন ড্রামা শুরু করবে, এটা জানা সাদির। আপনি আমার বাচ্চাকে খুন করে ফেললেন, আমার কুদ্দুসকে আসতে দিলেন না। খারাপ বাবা আপনি। আই হেট ইউ। সাদি বিরক্ত নিঃশ্বাস ফেলে। তোর বাচ্চা খুন করেছি? এবার আর একটা কথা বললে তোকে খুন করব, ইডিয়েট। আমার আশেপাশে একদম আসবি না। বলেই সাদি হনহনিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পিল কেন খাওয়ালো সে? বাজে লোক।
ছোঁয়া একদম ওই লোকটার আশেপাশে যাবে না, একদম কথা বলবে না। সুন্দর করে কেক সাজানো হয়েছে। প্রতি বছর ছোঁয়া এক্সাইটেড থাকে তার জন্মদিনে। গিফট কুড়ানো সাজুগুজু একাই করতে থাকে, কিন্তু এইবার মুখ গোমড়া করে বসে আছে। স্বামীর চলে এসেছে, অবশ্যই তাকে কেউ দাওয়াত দেয়নি। বন্ধুর বউয়ের বার্থডে বলে কথা, একটা হক আছে তো, দাওয়াতের প্রয়োজন পড়ে নাকি আবার। কিন্তু বাড়িতে ঢুকতেই সামিরের হাঁ করে মুখটা চুপসে যায়। ছোঁয়া সোফার এক কোণায় বসে আছে মন খারাপ করে। সেলিম আর এক কোণায় বসে আছে মন খারাপ করে। পরি এবং সিমি কেক সাজাচ্ছে। নাজমা বেগম কটমট চোখে স্বামীর দিকে তাকাচ্ছে আর টেবিলে খাবার সাজাচ্ছে। সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমি এসেছি, স্বামীর একগাল হেসে বলে ওঠে। ছোঁয়া তাকায় সামিরের দিকে। সাদি বিরক্ত, তোকে আসতে কে বলেছে? স্বামীর ভেংচি কাটে। বাবা এসেছিস, খুব ভালো করেছিস, নাজমা বেগম বলে। সামিরের হাসি চওড়া হয়। আমি আসলে সাদির হিংসা হয়, সেলিম বলে ওঠে। হবে না, তুমি হচ্ছ হীরার টুকরা আর সে হচ্ছে শয়তানের নানা। স্বামীর বুক ফুলিয়ে ফেলে, গর্ভে সে গর্ভবতী হয়ে যাচ্ছে। ছোঁয়া এক লাফে দাঁড়িয়ে যায়, এক দৌড়ে সামিরের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, ভাইয়া এসেছো? ভালোই করেছো, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তুমি ছাড়া কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে। স্বামীর ভ্যাবাচাকা খেয়ে যায়। কি সর্বনাশ হলো? আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে। কি হয়েছে ছোঁয়া? স্বামীরও ফিস ফিস করে জিজ্ঞেস করে। আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে? কেন? আমি খাবো। শুকনো ঢোক গিলে স্বামীর। ছোঁয়া সুসাইড করতে চাচ্ছে। তুমি সুসাইড কেন করবে? ছোঁয়া বিরক্ত হয়। আসলে লোকটার মাথায় বুদ্ধি কম। সুসাইড করব না, তোমার বন্ধুকে ভয় দেখাবো, যাতে নেক্সট টাইম সে আমায় না বকে। খুলে বলো। ছোঁয়া তার প্ল্যানিং সামিরের সাথে শেয়ার করে। সব শুনে সামির সায় জানায়, মন্দ নয়, ছোঁয়ার বুদ্ধি। সাদির একটা শিক্ষা হওয়ার দরকার। সাদির নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল ছোঁয়ার দিকে। দুই পাগল যে কিছু একটা গণ্ডগোল পাকাচ্ছে, চতুর সাদির বুঝতে সময় লাগে না, তবে ধরতে পারে না তাদের প্ল্যানিং। তাহলে ভাইয়া এখনই যাও, এখনই। হ্যাঁ যাও, চিন্তা করিও না। তোমার জন্য বিরিয়ানির মধ্য থেকে 2 পিস মাংস আমি সরিয়ে রাখবো, আর তুমি না আসা অবধি কেকও কাটবো না। স্বামীর খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। বয়সের সাথে কখনোই ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে। তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে, তোমার জীবনে তত দ্রুত ম্যাচুরিটি আসবে। স্বামীর কোথায় যাচ্ছে এটা জানার জন্য সাদি বেরিয়েছিল বাসা থেকে। অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে। ছিটকে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই রক্তে মাখামাখি হয়ে ওঠে সারা দেহ। মানুষজন জড়ো হয়ে যায়, হইচই পড়ে যায়। বাড়ির সামনে থেকে হইচইয়ের শব্দ আসছে শুনে সেলিম এবং ছোঁয়া বেরিয়ে আসে দেখার জন্য। মুহূর্তে অ্যাম্বুলেন্স চলে এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। তার মনে কু ডাকছিল। সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। এগোনোর শক্তি পায় না, হাঁটু ভেঙে বসে পড়ে। স্তব্ধ হয়ে গিয়েছে ছোঁয়া, রিয়্যাক্ট করতে পারছে না। মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢুকে। সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে, হাউমাউ করে কেঁদে ওঠে। সাদির জ্ঞান রয়েছে, সে কথা বলতেও পারছে, কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না। কয়েকজন ধরে রেখেছে তাকে। সাদি রক্তমাখা হাতখানা উঁচু করে ছোঁয়াকে শান্ত হতে বলে, বোঝায় সে ঠিক আছে, কিন্তু সত্যিই তো সাদি ঠিক নেই। মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে, বা হাতটা বাঁকা হয়ে গিয়েছে, ডান পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। অ্যাম্বুলেন্স আসতেই সকলেই ধরাধরি করে সাদিকে গাড়িতে তুলে। ছোঁয়া বসেই আছে সাদির দিকে তাকিয়ে। কাঁপছে সে, কথা বলার শক্তি হারিয়েছে।
চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে, কিন্তু সে বলতে পারছে না। সেলিমও মেয়ের কথা ভুলে যায়। সে সাদির সাথে চলে যায়। একা পড়ে রয় ছোঁয়া। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে। ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। বুকে অসহ্য ব্যথা হতে থাকে। এতপর ছোঁয়া তার আঁখি পল্লব বন্ধ করে পড়ে যায় রাস্তায়। হাসপাতালের করিডোরে বাড়ির সকলেই বসে আছে। সাবিনা বেগমের অবস্থা খারাপ। কাঁদতে কাঁদতে 2বার জ্ঞান হারিয়েছে সে। সাদির ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছে মরণ বাঁচন কোনো ব্যাপার নেই। তবুও সকলেই ভেঙে পড়েছে। ছোঁয়ার অবস্থা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে গিয়েছে। মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে। পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে। যে যেমনভাবে ছিল তেমনভাবে বেরিয়ে পড়ে। ছোঁয়ার আর বার্থডে কেক কাটা হয় না। এত এত রান্না করা হয়েছে বার্থডে উপলক্ষে। সে সব সেভাবেই পড়ে থাকে। চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ছোঁয়া। মস্তিষ্কে একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদির কথা। চিৎকার দিয়ে বসে পড়ে ছোঁয়া। হাতে ক্যানেলও লাগানো ছিল। রক্ত উঠে যায় নলে। ছুটে আসে সিমি এবং নাজমা বেগম। নার্সও আসে। দুইজন ধরে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া ছুটাছুটি করতে থাকে। তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ছোঁয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আমাকে ছাড়ো, আমার সাদি, আমাকে সাদির কাছে যেতে হবে, আমার সাদি ব্যথা পেয়েছে। নাজমা বেগমের চোখেও পানি। তিনি মেয়ের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে। শান্ত হ মা, সাদি ঠিক আছে, হাইপার হস না। মায়ের বুকে ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তারের কৌশলে ক্যানেলও খুলে দেয়। সেখান থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু সেদিকে ছোঁয়ার খেয়াল নেই। আমার জন্য আমার সাধুর এই অবস্থা, আমি এত পাগলামি কেন করি আম্মু? সিমিও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্রেসার ফলস করেছিল ছোঁয়ার। চুপ কর সোনা, সাদিকে দেখবি চল, সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায়। 1 সেকেন্ডও দেরি করে না ছোঁয়া। এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে। করিডোরেই দেখতে পাই সেলিম এবং সামিরকে। সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত। আর সাজ্জাদ গিয়েছে সাদির জন্য ওষুধ আনতে। ছোঁয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায়। মা, তুমি উঠে পড়েছো কেন? ছোঁয়া বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আমার সাদি কোথায়? আমি দেখব ওকে। সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে। হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। ছোঁয়া এক দৌড়ে ঢুকে পড়ে। কপালে সাদা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ করা। চোখ বন্ধ করে আছে সাদি। ফর্সা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে। কুচকুচে কালো দাড়িতে এখনও রক্তের ছোঁয়া লেগে আছে। নাকের পাশ দিয়েও রক্তস্রোত বয়ে গিয়েছে। ছোঁয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। 2 হাতে মুখ চেপে ধরে যাতে তার কান্নার শব্দে সাদির ঘুম না ভাঙে। কিন্তু বোকা ছোঁয়া জানেই না তার সাদি ঘুমিয়ে নেই। সে ছোঁয়ার উপস্থিত টের পেয়ে গিয়েছে। চোখ খুলে সাদি তাকায় প্রেয়সীর মুখ পানে। মলিন হাসে। কাঁদছো কেন? আমি ঠিক আছি। সাদির কণ্ঠ শুনেই ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে। বসে পড়ে সাদির পাশে। বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। সাদি হাত বাড়িয়েই প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না, কারণ তার হাতে আপাতত সেই শক্তি নেই। শুধু বলতে থাকে, কেঁদো না জান, আমি ঠিক আছি। আমি আর কখনোই আপনার কথার বাইরে যাব না। যা বলবেন তাই হবে। একদম বাচ্চামি করব না। আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসে সাদি। তুমি কান্না না থামালে সুস্থ হব না। ছোঁয়া কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না।